হ্যালো বন্ধুরা, কমিউনিটি পোস্ট নিশ্চয়ই তোমরা পেয়ে গেছো। চলো ভিডিও আজকে আমি কথা খুব কম বলবো, কারণ আজকে আমার কথা বলার খুব একটা সময় নেই, প্রমাণ আগে তোমাদেরকে শুনতে হবে। আর আজকে না অডিওটা অনেক বড় হয়ে গেছে, 8 ঘন্টার ওপরে হয়ে গেছে অডিওটা। যাই হোক, কথা বলার প্রয়োজন পড়বে না, কারণ এই অডিওটাতেই যেগুলো আছে না সেখানে মানে সেগুলোতেই তোমরা তোমাদের সমস্ত কথা প্রশ্ন উত্তর আমাদের এই যে এই নাম নিয়ে অনেক দ্বন্দ্ব ছিল। যাই হোক, মিলিদি আমাকে বলেছে লিভিং উইথ মিলি, স্বজন আর স্বজনী এই নামটা ধরে ডাকতে পারো, বেশ সুন্দর নামটা, স্বজন আর স্বজনী। বৌদি তুমি বলে দিয়ে যেও এই নামটা ধরে আমি ডাকবো কিনা, যদিও অফিসিয়ালি তোমরা এখনো আমার কাছে দেওর আর বৌদি, কারণ ওই যে বললাম ডিভোর্সের সার্টিফিকেট শো করো, তারপরে দেওর বৌদি আর বলবো না, তার আগে পর্যন্ত একটু বলে নিই, তাই না? কারণ ডিভোর্স সার্টিফিকেট তো শো করতে হবে। দেখো যদি শো করতে পারে তো ভালো, আমি ভুল, আর যদি শো না করতে পারো তাহলে আর কি বলবো। যাই হোক, আজকে বেশি কথা বলবো না, ইন্ট্রো দিয়ে নিই। তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, লাইক কমেন্ট শেয়ার করো। তো তোমাদেরকে কালকে আমি ভিডিওতে, কালকেরই একটা ভিডিওতে বলেছিলাম যে এতক্ষণ পর্যন্ত আমি যে খেলাগুলো খেলছি এদেরকে নিয়ে, সেগুলো সব 4 মারছিলাম, এরপরে যখন 6 মারবো বোল্ড আউট হয়ে যাবে। বন্ধুরা, আজকে যে অডিও ক্লিপ হাই ভোল্টেজ অডিও ক্লিপ যেটা আমি শোনাতে যাচ্ছি, এর ওপরে আর কোনো প্রুফের প্রয়োজন বোধহয় পড়বে না। যাই হোক, তারপরেও আরও অনেক কিছু বাকি আছে, এখনও অবশ্যই আসবে। এই যে বললাম, এখন একে একে ট্রাম্প কার্ডগুলো ছাড়বো, একটু একটু করে ছাড়ছি, বুঝতে পেরেছো? ওই যে কালকেই তোমাদের বলেছিলাম যতই ঘুরি ওরাও রাতে, লাটাই তো আমার হাতে, সেই কারণেই বললাম। তো এই যে দেখো, এই যে এখন 6 মারছি, এবার যদি আমাদের এই দেওর বৌদিটি সত্যি সত্যি মানে হাইপার টেনশন হয়ে যায়, কিংবা ডিপ্রেশনে চলে যায়, কিংবা ধরো ট্রমাটাইজ হয়ে যায়, এর দায় কিন্তু আমার নয়, কারণ এই খেলাটা কিন্তু আমি এতদিন শুরু করিনি, এতদিন কিন্তু জাস্ট আমি মুখে মুখে খেলছিলাম, কোনো প্রুফ আমি সেভাবে তুলে ধরিনি, শুধুমাত্র একটা প্রিয়রঞ্জন চ্যাটার্জি দাদাভাই তার একটা স্টেটমেন্ট তুলে ধরেছিলাম। এর বাইরে আমি কিন্তু আমার এই সমস্ত কিছু নিজের কাছে সেফলি রেখে দিয়েছিলাম, দেওয়ার প্রয়োজন মনে করিনি। আজকে বৌদি বলছে আসো ময়দানে, আমি নামতে চাইছি, তাই জন্য আমি বৌদিকে দেখাচ্ছি যে বৌদি চলো, তাহলে তুমি যখন খেলতে চাও, মানে বৌদি গলা অবধি নেমে গেছে, তাহলে আমাকেই তো এখন একটু হাঁটু অবধি নামতেই হবে, তাই না? আমি আবার কেমন বলে তো, কেউ যদি আমাকে 2 কামড় ভাত মানে 2 গ্রাস ভাত দেয়, আমি এবার তাকে 6 গ্রাস ভাত রিটার্নে দিই, বুঝতে পেরেছো? ভিলেন ক্যারেক্টার প্লে করছি যে, এই কারণে। চলো সবটাই বলবো, সবটাই শোনাবো তোমাদেরকে, চলো শুনে নাও। তার আগে শুধু একটা কথা বলতে চাইছি, চারিদিকে শুনতে পাচ্ছ পার্সোনাল অ্যাটাক। পার্সোনাল মানে কি? পার্সোনাল অ্যাটাক, পার্সোনালি কাটাছেড়া করা। পার্সোনাল মানে কি বন্ধুরা? পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত, আর ব্যক্তিগত মানেটা কি? ব্যক্তিগত মানে সেই ব্যক্তিটির একদম নিজস্ব। তাহলে এই বৌদিটি ভিডিওতে যেই জিনিসগুলো তুলে ধরেছে, তোমাদের কি মনে হয় বৌদির কোনো পার্সোনাল ইস্যু এখানে তুলে ধরেছি? কখনো নয়। বৌদি যেটাকে পাবলিক করেছে, আমরা সেটাকেই, মানে আমি আমার কথা বলছি, সেটুকু ধরেই কথা বলছি। এবার দেখো, বৌদি তার এক্স হাজবেন্ড দ্বারা অত্যাচারিত, এটা তো বৌদি ডে 1 থেকে আমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করেছে। বৌদি অত্যাচারিত, অসহায়, এটা বলে মানে অ্যাকচুয়ালি ওই মানে গান পয়েন্টটা ভিউয়ার্সদের বুকের মানে ঘাড়ের ওপর রেখে টার্গেটটা করতে চেয়েছিল বৌদি। অ্যাকচুয়ালি তো বৌদি অসহায় ছিল না, এটা আমাদেরকে বোঝাতে চেয়েছিল। এটা ছিল বৌদির একটা হাতিয়ার, যে হাতিয়ারটাকে অস্ত্র করে বৌদি খেলতে চেয়েছিল ওয়াইটি প্ল্যাটফর্মে, এবং সেখানে যখন খুব একটা সাকসেসফুল হয়নি, তারপরে রোগ নিয়ে বৌদি সাকসেসফুল হয়েছে। যাই হোক, এবার সেখানে যখন সে তার হাজবেন্ডটাকে দিনের পর দিন মানে হাজবেন্ডের দ্বারা অত্যাচারিত, অত্যাচারেরও তো একটা লিমিট থাকে, তাই না? সেটা বহু আগে ক্রস করে গেছে, তখন ধরতে পারিনি, তখন বুঝিনি, এত ডিপলি ভাবিনি, আর তখন এত মানে বিশ্বাস করো আমি এইভাবে কন্ট্রোভার্সি করতাম না, মানে তখন ওই টুকটাক চলতো, তাই জন্য অত মানে ভেতরে ঢুকবো বা কিছু অত একটা সাহস তৈরি করে উঠতে পারিনি, মানে ফোকাসটা কম ছিল তখন এর ওপরে, যার কারণে যখন নামলাম মাঠে, প্রথম মানে যে কন্টেন্টটা নিয়ে মাঠে নামলাম সেটাতেই এইভাবে ঝাঁপিয়ে পড়লাম। যাই হোক, তো সেখানে তার হাজব্যান্ডকে বিক্রি করতে গিয়ে হাজব্যান্ডের দ্বারা অত্যাচারিত, এবং সেখানে বোঝা যাচ্ছিল যে সে যখন হাজব্যান্ডের দ্বারা অত্যাচারিত, তার মানে কোথাও গিয়ে তার শ্বশুরবাড়ি, এক্স শ্বশুরবাড়িটিও খারাপ, মানে এক ঢিলে 2 পাখি সে মেরে দিয়েছিল, তাই না বলো? তো সেখানে সে যেমন এইভাবে চরিত্রগুলোকে সে সামনে এনেছে, হাজব্যান্ডকে বোঝাতে গিয়ে শ্বশুরবাড়ি, তারপরে বাবা মা খারাপ, এই চরিত্রগুলোকে সে এনেছে। এবার দেখো, এবার এই যে কথাগুলো মিথ্যে বলেছে, এটাকে যখন আমি তোমাদের সামনে তুলে ধরবো, তখন তো চারিপাশে মানে আশেপাশে 2-1টা জিনিস উঠে আসবেই, তাও আমি পার্সোনালি অন্য কাউকে কিন্তু টানি না,
থাকলেও বলি না। এবার এই যে গোল্ড নিয়ে অনেকের অনেক মতামত, কেন গোল্ড নিয়ে কথা বলছি, এটা পার্সোনাল ইস্যু। হ্যাঁ, গোল্ডটা ভিডিওতে দেখায়নি যে গোল্ড নিয়ে কোথায় রেখেছে কি করেছে, দেখায়নি, বাট গোল্ডটা উঠে এসেছে তার মিথ্যেচারটাকে ধরার জন্য। এবং যখন উঠে এসেছে সেটা নিয়ে এই বৌদি ক্লারিফিকেশন দিতে কালকে কিন্তু বসে গেছিল, বিলও দেখিয়েছিল। বন্ধুরা একটা কথা বলে দিচ্ছি, কালকে আমি 20 লাখ টাকা বলেছিলাম, ওটা 20 লাখ নয়, ওটা 2 লাখ টাকা, মানে 2 লাখটাই বলতে গিয়ে আমার 20 লাখ হয়ে গেছিলো, বুঝতে পেরেছো? ভিডিওটা যেহেতু আমি এডিট করি না, একবারে ছেড়ে দিই, যার কারণে না আমি আর তখন খেয়াল ছিল না, ভিডিও বড় হয়ে গেছিল, একবারে ছেড়ে দিয়েছিলাম। ওটা 2 লাখ টাকা। আর যতদূর আমার কাছে খবর আছে, বৌদির বাপের বাড়ি থেকে 15 ভরি সোনা দেওয়া হয়েছিল। 2014-তে বিয়ে হয়েছে, যদি 20,000 টাকার বেশি ছিল একটু সোনার দাম, তবুও ধরলাম 20,000 টাকা ভরি থাকলে তোমার 15 ভরি সোনার দাম 3 লাখ টাকা হয়, তাই না? 2 লাখ টাকার বিল দেখিয়েছে, আরেকটা বিল আছে বললো, আরও বিল আছে, তার মানে আরও হয়তো 5 ভরি গোল্ডের বিল আছে। কিন্তু অ্যাকচুয়ালি গোল্ডের হিসাবটা ঠিক কী পরিমাণে ছিল এটা নিয়ে আমি আবার কালকে আসবো, আজকে আর আসতে চাইছি না, কালকে আসবো। মানে কালকে আবার তোমাদের আরও একটা অডিওর সঙ্গে নিয়ে আসবো। এই গোল্ড যখন উঠেই এসেছে আর বৌদি যখন নিজেই তুলে ধরলে এবার মানে বিল সহ, তখন এটা নিয়ে আবার কালকে খেলবো। আজকে থাক, হ্যাঁ আজকে থাক। তো শুধু এইটুকুই বোঝাতে চাইছি যে এই যে মিথ্যেবাদী, এটা প্রমাণ করতে গেলে আশেপাশের কিছু জিনিস তো উঠে আসবে, সেই রকমই গোল্ডটা উঠে এসেছে। অ্যাকচুয়ালি পার্সোনাল কিন্তু কোনোভাবে একে অ্যাটাক করিনি, যেমন এর ফ্রেন্ড সার্কেলটা উঠে এসেছে, যতটুকু প্রয়োজন ততটুকুই বলেছি, তার বাইরে যা যা আমার কাছে আছে আমি কিন্তু কিচ্ছু বলিনি। সেরকমই এর এক্স হাজব্যান্ড, বৌদি, দেওর, এদেরকে নিয়েই আমি কাজ করছি। এরা যতটুকু ভিডিওতে বলেছে সেটুকুই বলেছি। আমার মেন ফোকাস হচ্ছে রোগ, এখনও, আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। চলো ভিডিও ক্লিপ আগে শুনে নাও, এই কথা বলতে গেলে বড় হয়ে যাবে, ভিডিও ক্লিপ মানে সরি অডিও ক্লিপ অনেক বড়, তো তোমাদেরকে একটু শুরু থেকে শোনাই। আর দেওর সাবধানে থেকো, এটা শোনার পর আবার তুমি সত্যি সত্যি সেন্সলেস হয়ে যেও না। চলো। হ্যালো, হ্যাঁ বলছি যে তোমার বাড়ি কোথায় গো? আমার বাড়ি তো দুর্গাপুরেই, কিন্তু দুর্গাপুরে কোন জায়গা সেটা বলবো না, আমি থাকি হচ্ছে ফরিদপুরে। এবার ফরিদপুরে ঠিক কোন জায়গা সেটা বলছি না, ফরিদপুরে আমি কোন জায়গা থাকি সেটা বলছি না, কিন্তু মানে ফরিদপুরের ভেতরেই থাকি। আচ্ছা, আমি তোমাকে এবার বলছি, মানে তুমি নাম বলবে না, তোমার অ্যাকুরেট অ্যাড্রেসটা বলবে না, তাই তো? একদমই তাই, আমি নাম অ্যাকুরেট অ্যাড্রেস এই জন্য বলছি না, কারণ আমি ভয় পেয়ে বলছি না এমন নয়, আমি একদম চোখের সামনে দাঁড়িয়ে বা মুখের সামনে দাঁড়িয়ে বলে দিতে পারি, শুধুমাত্র নিজের সিকিউরিটির জন্য বলছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই অন ক্যামেরা তুমি আসতে চাইছো না, যদি অফ ক্যামেরা তোমাকে প্রয়োজন হয় তুমি অবশ্যই আসবে। অবভিয়াসলি অফ ক্যামেরা তো নিশ্চয়ই আমি আসবো, কারণ যদি আমাকে প্রমাণ দিতে বলা হয়, আমি যেটা জানি সেটা কেন আসবো না। ওকে, আচ্ছা, তুমি তার মানে বলতে চাইছো আমি ওদের দুজনের নাম নেব না, বাকি অর্ণব মণ্ডলের নাম নেব আমার ভিডিওর সাথে। এই যে মানে এই যে দুজন যে কাপল হাজব্যান্ড ওয়াইফ বলে এখন যে বলছে তারা লিগেল হাজব্যান্ড ওয়াইফ, এদেরকে এবং তার যে এক্স হাজব্যান্ড অর্ণব মণ্ডল, এদেরকে তুমি চেনো? হ্যাঁ, আমি তিনজনকে চিনি, ইনফ্যাক্ট ওদের ফ্যামিলিকেও চিনি। অনেক ছোটবেলা থেকে প্রীতম যখন 4, 5, 6, 7 এরকম বয়স হবে, মানে ক্লাসে পড়তো, তখন থেকে চিনি। আচ্ছা, অর্ণব মণ্ডলকে তুমি চেনো কিভাবে? অ্যাকচুয়ালি অর্ণব আর আমি বন্ধু। এবার বন্ধুত্ব যেরকম হয়, আমি যেহেতু ওনাদের বাড়ির আশেপাশেই থাকি, তো অবভিয়াসলি আমরা ছোটবেলা থেকে একই বয়সী। তো স্কুলে যাওয়ার পথে, স্কুল থেকে আসার সময়, অনেক সময় কি হতো আমাদের ইন্টারনাল অনেক কিছু গেমস হতো, এই স্কুলের সঙ্গে ওই স্কুলে খেলা, সে সূত্র আমার সঙ্গে পরিচয়। তারপরে তো আমরা দুজনেই পরিচয় থাকি, অসুবিধা তো কিছু নেই। আচ্ছা আচ্ছা, তারপরে অর্ণব মণ্ডলের সাথে অর্ণব মণ্ডল দুর্গাপুর গেলে তোমার এখনো মাঝে মাঝে দেখা হয়, তাই তো? কথাবার্তা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ইদানিং কালে আমি দুর্গাপুর একটু কম যাচ্ছি। যখন আমি আগে গেছি বা আমি যখন মানে ওটা একদম পার্মানেন্টলি ওখানে থাকতাম, এখন একটু বাইরে আছি, তো তখনও আমার সঙ্গে কথা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এবার একটু আমাকে বলো তো যে অর্ণব মণ্ডলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ঠিক কেমন, মানে অর্ণব মণ্ডলের ফ্যামিলিটা কেমন? যদিও আমার ওর মানে বাবা মা বা আলাদা কাউকে নিয়ে আমার কিছু জাজমেন্ট করার নেই, তবুও এখানে যেহেতু এই কাপেলটি তার ভিডিওতে তুলেছে যে সে তার হাজবেন্ডের দ্বারা অত্যাচারিত এবং নির্মম ভাবে, লোহার রডের বাড়ি, সিগারেটের ছাকা, তুমি তো সবই দেখেছো, তুমি তো সবই জানো, তারপরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছো। তো এবার সেই ক্ষেত্রে অর্ণব মণ্ডলের ক্যারেক্টারটা ঠিক কেমন? অ্যাকচুয়ালি প্রথমে বলতে ফ্যামিলি, ওদের ফ্যামিলি ভীষণ নামডাক করা ফ্যামিলি। ঠিক আছে, আমাদের ফরিদপুরে গেলে পরে অন্যদের বাবার নাম বললে বা প্রীতমের বাবার নাম বললে যে কেউ এক ডাকে চিনিয়ে দেবে, বাড়ি দেখিয়ে দেবে। ইনফ্যাক্ট এমনও হতে পারে সেই মানুষটি তাদের বাড়ির দরজা অবধি তোমাকে নিয়েও যেতে পারে, মানে এদের এত ভালো। এবার ধরো একটা ফ্যামিলি কি হবে মানুষের কাছে পরিচয় পায়, তার নিশ্চয় নিজ গুণে পায়, কিছু গুণ নিশ্চয়ই
আছে, ফরিদপুরের মতো জায়গাতে তারা নিশ্চয়ই সেরকম কিছু ভালো কাজ করেছে, বা অনেকে বলে সেরকম কিছু খারাপ কাজ করেছে এগুলো। কিন্তু আমরা যখন ফরিদপুরে থাকি, আমরা যেহেতু জানি, আমরা কোনোদিনই জানতে পারিনি যে ওনারা কোনো খারাপ কাজ করেছে বা সেরকম কিছু করেছে। ওনারা সবসময় সব রকম ভালো কাজই করেন এবং ওদের ফ্যামিলি ভীষণ ভালো, ভীষণ ভালো। এই জন্যই বললাম, কারণ আমি যতদিন ফরিদপুরে ছিলাম বা এখনো যাই, আমি কোনোদিন দেখতে পাইনি ওদের সম্বন্ধে কোনো খারাপ কথা, বা পুরো আমাদের ফরিদপুরের ভেতর এরকম কোনো কাজ হয়েছে বা ওদের নিয়ে খারাপ কথা কিছু হয়েছে। আচ্ছা, তো আমি ওনাদের ফ্যামিলিকে যতটুকু চিনি, ছোটবেলা থেকে দেখে এসেছি, যেটা আমার চোখের সামনে পড়েছে, কোনোদিন ওদের খারাপ কিছু আমি দেখতে পাইনি। সবসময় আমার মনে হয়েছে যে ওদের ফ্যামিলি সব দিক থেকেই ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে অর্ণব মন্ডলের যে ভাই এখন তার এক্স ওয়াইফের সঙ্গে যে আছে, সেই ভাই তোমাদের বাড়িতে যাতায়াত ছিল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এর থেকে বেশি আর বলতে হবে না। না, 2023 তো এসছে। 2023 তো এসছে, মানে ওরা শিলিগুড়িতে আসার আগে পর্যন্ত তোমার বাড়িতে যাতায়াত ছিল? হ্যাঁ, ও শিলিগুড়ি যাওয়ার 2-3 মাস আগে অব্দি এসছে, আমার সাথে কথা হয়েছে, আমি নিজের হাতে ওকে মিষ্টি জল খাইয়েছি। নিশ্চয়ই দাওর, তুমি এটা শুনলে বুঝতে পারছো, আর কিছু বলতে চাই না। যাই হোক, আচ্ছা অর্ণব মন্ডলের ক্যারেক্টারটা কেমন একটু বলো তো। যেহেতু অর্ণব আমার বন্ধুর মতো এবং সমবয়সী, তো আমরা তো সমবয়সীরা কি হয়, সাধারণত খেলতে গেলে বা আমরা ফরিদপুরের মধ্যে ঘোরাঘুরি করলে জানা যায় যে আমার বয়সী, ওই ক্লাসে পড়ে, আমিও এই ক্লাসে পড়ি, টিউশন সব আমাদের এক থাকে। সে কারণে আমি অর্ণবকে খুব ভালো করেছি। অর্ণব এমনি সাধারণত খুবই ভালো ছেলে। আজ পর্যন্ত ওর সঙ্গে যখনই আমি কথা বলেছি, ও কোনোদিন আমার সঙ্গে চোখ তুলে অব্দি কথা বলে না। এটা সব থেকে গুণ যেটা আমি দেখেছি, আমার সঙ্গে কথা, আমি তো বন্ধুর মতো, ইয়ার্কি থাকতে সবকিছু হয়, কিন্তু আজ পর্যন্ত চোখ তুলে বা আঙ্গুল দেখে কি রে কেমন করছিস এরকম টাইপের কোনো বাজে রকম কথা বা কোনো চোখ তুলে জোর করে কথা বলা মানে কোনো দিন করেনি। ভীষণ শান্ত স্বভাবের ছেলে, খুব আস্তে আস্তে কথা বলে, খুব আস্তে আস্তে কথা বলে। ও যে মানে এই যে বলছে না যে বৃষ্টি এই জিনিসটা হয়েছে, এটা আমি মানে মানে আমার কাছে খুবই অদ্ভুত টাইপের, কারণ আমি ওকে কোনোদিনই এভাবে দেখিনি। ভীষণ ভালো একটা ছেলে, MBA করা ছেলে, পড়াশোনা করা, আমাদের একটা খুব নাম করা স্কুলের স্টুডেন্ট, আমি স্কুলের নামটা নিলাম না, সেখান থেকে খুব নাম করা ভালো মার্কস নিয়ে পাশ করা স্টুডেন্ট ছিল। তো আমি জানি ওর ব্যাপারটা, কিন্তু আমার কাছে অন্য খুবই ভালো একটা ছেলে, আমার বন্ধু বলে বলছি না, কিন্তু খুবই ভালো ছেলে। আচ্ছা, তার মানে ওর স্ত্রী যে দাবি করছে তার উপরে এই যেভাবে টর্চার করা হতো, এগুলো সব মিথ্যে? আমার কাছে মনে হচ্ছে এটা মিথ্যে। আচ্ছা তুমি কাজ করে দাও, কারণ প্রচন্ড ট্রেন আসছে, একটু পরে। তো আমি যতদিন দেখেছি, মানে আমি ফরিদপুরে থাকাকালীন বা যতদিন সামনাসামনি দেখেছি, কথা বলেছি, আমার সাথে কোনোদিনই ওর মানে এরকম ভাবে কথাই হয়নি। ও ভীষণ শান্ত। আর তাছাড়াও আমি ফরিদপুরের ভেতরেও বলছি, যারা ওকে চেনে, আমি যে কথাটা বলছি, যারা ওকে চেনে তারা সহমত পোষণ করবে, কারণ ওই টাইপের ঘুরে বেড়ানো, ফক্করবাজি করে বেড়ানো, ওই টাইপের ছেলেও কোনো কালই ছিল না, আমি কোনোদিন দেখিনি সেই টাইপের। হ্যাঁ, টুয়েলভ স্কুলে পড়াকালীন যেমন হয় ছেলে মেয়ে বন্ধুত্ব, সেরকম সবকিছুই ছিল, কিন্তু হ্যাঁ কোনো কিছু মানে খারাপ যে এটা করছে ওটা করছে এরকম কোনোদিন আমি দেখিনি। আমি অর্ণবকে আমার বন্ধু হিসেবে খুবই ভালো করে চিনি। আচ্ছা, এবার তোমাকে আমি একটু জিজ্ঞেস করছি, 10 বছর ধরে নাকি মানে মাথায় ব্রেন ক্লটিং, মানে ব্রেন আর কি ক্লটিং আছে ওনার এক্স ওয়াইফ আর কি বলছেন, যে কারণ খুব টর্চার করা হয়েছে বিয়ের পর থেকে, অষ্টমঙ্গলা থেকেই বুঝতে পেরেছে হাজবেন্ড খারাপ, সেটা ওর ভিডিওতে দেখিয়েছে। আমি শুধু ভিডিও ধরে কথা বলবো, তার বাইরে আমার পাস্ট প্রেজেন্ট ফিউচারে যাওয়ার দরকার নেই, যতটুকু ভিডিওতে আছে ততটুকুই বলছি। তো তোমরা কি মানে ওরা কলকাতায় কতদিন ধরে অর্ণব মন্ডলটা তার ওয়াইফকে নিয়ে শিফট হয়েছে জানো কি? অ্যাকচুয়ালি সেটা আমি পুরো এক্সাক্ট টাইমিং জানি না, তবে জানি কিছু বছর পর, মানে দীঘা হয়ে যাওয়ার পর নিয়ে গেছিল। আচ্ছা, এই দীঘা বিয়ের ঠিক কতদিন পরের ঘটনা? এক্স্যাক্টলি এই ইয়ারগুলো আমার ঠিক মনে নেই। আচ্ছা আচ্ছা, তাহলে তার মানে বেশ কয়েক বছর তার ওয়াইফ আর কি দুর্গাপুরে তার নিজের বাড়িতে ছিলেন, তাই তো? হ্যাঁ, প্রথম 2-1 বছর তো আমি নিজের চোখেই দেখেছি, কারণ কি না ওদের, আমরা সবাই জানি ওদের বাড়িতে ঠাকুর দালানে দুর্গাপুজো হয়, সেটা আমরা সবাই জানি, ঠিক আছে। তো যেহেতু দুর্গাপুজো হয়, দুর্গাপুজোর সময় আমাদের ওখানে সবাই যেটা করে, যাদের পুজো তারা সবাই খুব সুন্দর ভাবে সাজাগুজো করে, এবং তার সঙ্গে কি হয়, ঘরে যে সোনা গয়না থাকে বা যেসব দামি শাড়ি, সেইগুলো এই পুজোর কদিন খুব ভালো করে পরে, সকাল বিকেল পুজো, ঠাকুরকে পুজো আর্চা করছে এবং আরতি করছে, সবকিছু আমরা দেখতে পাই,
সেই তুলনায় আমি তো বৌমাকে দেখতে পেয়েছি, তখন অবভিয়াসলি তখন তার কিছু 2 বছরের মধ্যে আমারও বিয়ে হয়ে যায়, কিন্তু আমি যতদিন দেখেছি বৌমাকে দেখতে পেয়েছি গয়নাগাটি পরে, তার শাশুড়ি মা তাকে নিয়ে আসছে ঠাকুর দালানে, এবং আমরা সবাই দেখছি সেটা, কারণ আমরা তো মন্দিরে আমরাও পুজো দিতে যেতাম এবং আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখতাম। আচ্ছা, কি পরিমাণে গয়না পরতো? প্রচুর গয়না পরতো, প্রচুর গয়না পরতো, কারণ কি না মানে গলা ভর্তি থেকে শুরু করে মানে প্রচুর, মানে বলে না গলার নলির এইখান থেকে শুরু করে অনেক গয়না ও মানে পরতো আর কি, এবং খুব ভালো ভালো শাড়ি পরে তার শাশুড়ি মা এবং তার কাকি শাশুড়িরা তাকে নিয়ে ঠাকুর দালানে আসতো। আচ্ছা, এই গয়নাগুলো তো বোধহয় তাকে তার বাপের বাড়ি থেকে দিয়েছিল সব গয়না, মানে গলার নলি থেকে তুমি বলেছো নাভি পর্যন্ত গয়না থাকতো, তুমি আমাকে প্রথমে ফোনে বলেছো মানে এতগুলো গলার পরা ছিল, এগুলো সব গয়না ওই মানে যে পরিমাণ গয়না থাকতো আমি বলতে পারবো না সেই পরিমাণ গয়না ওর বাবা দিয়েছে কিনা, কিন্তু আমার যেটা মনে হয় সেই পরিমাণ গয়না হয়তো ওর বাবা নাও দিয়ে থাকতে পারে। প্রচুর গয়না থাকতো, প্রচুর গয়না। আমার কাছে সেই পিকচার নেই, কিন্তু আমি দেখেছি মানে অন্য অন্য জায়গায় সেই পিকচার দেওয়া হয়েছে, তো সেই পিকচার দেখলে বোঝা যাবে যে কতটা গয়না দেওয়া হয়েছিল। না, ওকে ওর বিয়েতে 15 ভরি গয়না দিয়েছে, আমার কাছে এটুকু খবর আছে 15 ভরি গয়না। তাহলে তো অবভিয়াসলি বোঝাই যাচ্ছে সেখানে আমাদের অর্ণবের বাবা মারা বা ওদের পরিবার প্রচুর গয়না দিয়েছে, প্রচুর গয়না দিয়েছে। হ্যাঁ, এটা শুনেছি, যদিও গয়না আমার বিষয় নয়, তারপরে গয়নার বিল কালকে দেখিয়েছে। কি বলতো, যখন তুমি মানে হয় না আমরা সিম্পল সবাই পরে ঘুরে বেড়াচ্ছি, সেখানে একটি বৌমা আসছে তার শ্বশুর বাড়ি, তার শাশুড়ি কাকি শাশুড়িরা বা বাড়ির পরিবারের সবাই মেয়েরা নিয়ে আসছে এবং সে গা ভর্তি গয়না পরে আসছে, তো চোখে একটা জিনিস চোখে লাগে না, হ্যাঁ দেখো কিরকম সুন্দর ভাবে সাজিয়ে গুজিয়ে বৌমাকে নিয়ে আসছে, এটা হয় না, চোখে তো সবারই আমাদের লাগে, তো সেই তুলনায় সেটাও আমরা দেখেছিলাম, সবাই আমরা জানি। হ্যাঁ, মানে ওই ঠাকুর দালানে আর কি, ওই দুর্গাপুজোর সময়। হ্যালো, হ্যাঁ বলো বলো। হ্যাঁ, বলছি ওই দুর্গাপুজোর সময় আর কি ঠাকুর দালানে। দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হতো, তারপর লক্ষ্মী পুজো হতো। আচ্ছা আচ্ছা, তার মানে ও অর্ণব বাবুর ফ্যামিলি নো ডাউট ভালো এবং তার ওয়াইফকে ভালোবাসতো খুবই। হ্যাঁ, আমরা তো যতদিন ওখানে ফরিদপুরে ছিলাম বা এখনো যাতায়াত করি আমরা জানি যে মানে প্রচুর ভালো পরিবার এবং অর্ণবও প্রচুর ভালো একটা ছেলে, তাহলে কেন সেখানে তার পরিবার এসে ওর উপর অত্যাচার করবে, এটা তো আমরা বুঝতেই পারছি না কেন এটা বলছে। আচ্ছা, তাহলে অর্ণব বাবুর এক্স ওয়াইফ ঠিক ঠিক কি টাইপের? নিশ্চয়ই তোমার যখন ওখানেই বাড়ি এবং তার বাপের বাড়িও ওখানে, তুমি কিছু তো জানবে। আমি বুঝতে পারলাম না, এবার বলো প্রশ্নটা। অর্ণব বাবুর এক্স ওয়াইফ, মানে আমি নামটা নিতে চাইছি না তাই জন্য। হ্যাঁ হ্যাঁ, সে ঠিক কি টাইপের ছিল, মানে তার ক্যারেক্টারটা ঠিক কি টাইপের? দেখো ইনফ্যাক্ট আমরা তো বাইরের কেউ, যেহেতু আমরা কেউ অতটা বাইরে থেকে দেখে তো বুঝতে পারবো না যে তার ক্যারেক্টার কিরকম, বা আমরা কেউ এরকম মেনশন করতে পারি না যে তার ক্যারেক্টার কিরকম, কিন্তু অ্যাজ এ যেটা আমরা শুনতে পেয়েছি যে মানে হয় না যে বাইরে থেকে যে খবর আমাদের একটু একটু আসে যে ঠিক মানে ঘরের সঙ্গে মানে ম্যাচ খাইয়ে নিতে পারতো না, এটা আমাদের ওখানকার আমি শোনার কথা বলছি, আমি নিজে তার কোনো প্রমাণ নেই আমার কাছে বা আমি নিজেও সেটা জিনিসটা জানি না, কিন্তু আমি শোনার কথা বলছি, মানে হয়তো কোনোভাবে সেটা ম্যাচ খাইয়ে নিতে পারতো না, বা সেটা কি কারণে অন্যকে তার পছন্দ হতো না বা পরিবারটি তার পছন্দ হতো না বা পরিবারে অন্য কাউকে পছন্দ হয়েছিল, সেসব কিছু আমি ভেতরকার খবর জানি না, কিন্তু হয় না যে একটা জায়গায় থাকলে খবরটা হ্যাঁ যে পরিবারের মধ্যে ও ঠিক মানিয়ে নিতে পারছে না, ও ঠিক পছন্দ হচ্ছে না, হ্যাঁ এই ব্যাপারটা ছিল। আচ্ছা, মানে ওই 10 বছরের ডিফারেন্স ছিল অর্ণব বাবুর থেকে তার, হতে পারে সেটাই হয়তো কারণ ছিল। এবার যেটুকু আমাদের ওখানে শোনা কথা, হয় না গল্পের ছলে এখানে জানা যায় ওখানে জানা যায়, সেটুকু শোনা কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে অর্ণব বাবুর যে ভাইটি তার ওয়াইফ এখন রয়েছে, সেই ভাইটি কেমন? আমি প্রীতমকে অনেক বছর থেকে চিনি, অনেক ছোটবেলা থেকে চিনি, ঠিক আছে, তখন প্রীতম কিন্তু মানে বলে না যে আমাকে মানে আমাদের সঙ্গে খেলা, মানে আমার সঙ্গে ঠিক নয়, আমার ভাইয়ের সঙ্গে খেলা করা, ওঠা বসা, একসঙ্গে ক্রিকেট খেলা, প্রীতম ভিডিওটা শুনলে বুঝতে পারবে আমি মানে আমি কেউ বুঝতেই পারছি, আপাতত বুঝে গেছে হয়তো, কিন্তু কথা হচ্ছে তখন থেকে আমরা প্রীতমকে দেখতাম ভীষণ ভীষণ ভালো একটা ছেলে। এমনিতেও আমাদের দেওরটি বুঝে যাবে, তুমি যে কমেন্টসটা করেছো সেখানে দেওরকেই তো তুমি ঠুকেছো, সেটা হচ্ছে তুমি আমাকে কেন আমি বলছি প্রীতম তো দেখবে ভিডিওটা, আমি বলে দিচ্ছি, আমি ওর উদ্দেশ্যেই বলছি, আমি কষ্ট পেয়েছি, আমি দিদি হিসেবে কষ্ট পেয়েছি, ভীষণ ভাবে কষ্ট পেয়েছি, কারণ আমি তো ওকে দেখেছি, আমি বলে দিতে পারি ও সায়েন্স কোন স্যারের কাছে পড়তো, ও ম্যাথস কার কাছে করেছে, ও ম্যাথসে কি ভুল করতো, সব আমি জানি, না
আমার একটা প্রশ্ন, আমাদের এই দেওরটি নাকি সায়েন্স, আর্টস, কমার্স তিনটে স্ট্রিমেই নাকি পিএইচডি করে। আমি জানি ও কোন স্ট্রিম নিয়ে কি পড়াশোনা করেছে। কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করে আমি জানি, কিন্তু আমি এখন ওর মানে আমি এখন চাইছি না ওকে আর ছোট করতে। আমি ওকে চাইছি না আর ছোট করতে। মানে আমার নিজে হাসি পাচ্ছে, মানে ও কি পড়াশোনা করেছে, ও রেজাল্টে কি নাম্বার পেত সব আমি জানি, সব আমি জানি। মানে ও আমি এখানে দাঁড়িয়ে এখন মানে আমি অফ ভিডিও কথা বলছি, আমি অন ভিডিও গিয়েও বলে আসতে পারি ও অঙ্কে কি ভুল করে, ও অঙ্কে কি ভুল করেছিল। আমি তার নমুনা একটু বলে দেবো কি ভুল কথা। তার নমুনা হচ্ছে ওরা হোস্টেল থেকে এসেছিল ভুল অঙ্ক শিখে। আচ্ছা, হোস্টেলে থাকতো তাই তো? আমাদের হোস্টেলে থাকতো। হ্যাঁ, হোস্টেল থেকে এসে। আমি ওর সঙ্গ একজন আছে, তার নাম নেবো না, কারণ তার নাম নিতে হবে না, আমি তার সবটা জানি, তার নাম নেবো না। আরেকজনও আছে আমার ভিডিওর অংশ না, একদমই না। হ্যাঁ, ওই জন্যই নেবো না। তো ও অঙ্কে ভুল করতো, কাউন্টিং এ ভুল করতো। এই দিক থেকে ও জানতো না যে লেফট সাইড থেকে কাউন্ট করতে হয় না রাইট সাইড থেকে কাউন্টিং করতে হয়। আচ্ছা, আমি মাঝখানে ইন্টারাপ্ট করছি যে আমাদের এই যে ঠাকুরপো তোমাকে ঠাকুরপো ডাকায় তোমার খুব আপত্তি। যাই হোক, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে কোথা থেকে আমাকে কল করা হয়েছে, কোন ভয়েস রেকর্ডিং আমি আমার ভিডিওর মারফত এখানে পাবলিক করছি। আর ঠাকুরপো, এই যে তুমি বলেছো না 3টে স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছো, আমার কাছে তোমার তার ডকুমেন্টস আছে। আর যার কথা বললো না তোমার সঙ্গে হোস্টেলে থাকতো, তার কাহিনী এখানে বললে মুখটা দেখাতে পারবে না ভিডিওতে। এই ঠাকুরপো আর বৌদিকে মাঝখানে আমি শুধু এইটুকু বলে দিলাম, যদিও সেটা আমার ভিডিওর অংশ নয় বলে আমি স্কিপ করে গেলাম। ওই যে বললো না আমাদের বৌদি কালকে লাস্ট ভিডিওতে বলেছে কোথা থেকে রাইট পাচ্ছি, তার আর কি পার্সোনাল ইস্যুগুলো তুলে ধরছি। পার্সোনাল যদি অ্যাটাক করি না মাটির সঙ্গে মিশে যাবে। ব্যাস, ঠিক আছে দিদি ভাই, আমি আর ওই পয়েন্টে যেতে চাই না, বাদ দাও। এবার আমার জাস্ট একটা কথাই তোমাকে জিজ্ঞেস করা, রাইটসটা কেন পাচ্ছে? আমি তো সাবস্ক্রাইবার ছিলাম ওর, আমি তো আনসাবস্ক্রাইব করে দিয়েছি। আমি তো সাবস্ক্রাইবার ছিলাম, আমি ভিউজ করেছি, আমি তো কৈফিয়ত চাইবই। হ্যাঁ, আমি দিনের পর দিন ভিডিও দেখেছি। ও বলছে না যে কারোর কাছ থেকে টাকা চাই না, আমি তো ভিউজ করেছি, আমার জন্য টাকা এসছে। আমার মতো আমার মা ভিউজ করেছে, টাকা এসছে। আমার পরিবারের 10-12 জন ভিউজ করেছে, টাকা এসছে। কৈফিয়ত আমাদের দিতেই হবে, কৈফিয়ত আমাদের দিতেই হবে। আমরা ভিউজ করেছি, টাকা পেয়েছো তুমি, তার জন্য। ভিউজ না করে টাকা পেতে না। আমার মতো লোক যদি ভিডিও না, 2 লাখ লোক যদি ভিডিও না দিত, টাকা আসতো। অ্যাকচুয়ালি কি হয়েছে বলতো, ওদের কাছে তো সলিড কোনো প্রুফ নেই, মানে রিপোর্টস তো নেই, কি দেখাবে? যার জন্য এখন এটাকে সাজিয়েছে, সেটা তো আমরা বুঝতেই পেরে গেছি। আর যাই হোক, এবার হ্যাঁ বলো। আমি সত্যি প্রীতমকে বলতে চাই যে মিথ্যে বল। আমি বলছি না তুই বলিস না, তুই বল, মিথ্যে বল। আমরা সবাই টুকটাক মিথ্যে বলি, কিন্তু মিথ্যে বলে কোনো একটা রোগকে বিক্রি করা উচিত নয়। আমি এটা বলবো, কারণ কি না, তুইও জানিস যে ক্যান্সার রোগটা কত বড়। তুই তো ইনম্যাচুয়ার নস, তুই তো ম্যাচুর লেভেল ছেলে। তোর সাথে তো আমার কথা হয়েছে, তোর সাথে। আর আমি আরেকজনের নাম বললাম না, যে তোমার বারণ আছে, তার সঙ্গে তোর ফোনে কথা হয়েছে। তুই যখন ডিসকাস করিস কোনো বিষয় ফোনে, তাহলে তোর ম্যাচুরিটি লেভেলটা আমরা জানি। তো তুই মিথ্যেটা কম বল, তুই এত মিথ্যে বলছিস, আমরা নিতে পারছি না। বিশেষ করে আমার খুব কষ্ট হচ্ছে, দিদি হিসেবে আমি সত্যি খুব কষ্ট পাচ্ছি। তারপরে শিলিগুড়িতে কোটাক মাহিন্দ্রাতে চাকরি করতে, যাই হোক সেই পার্টি আর যেতে চাই না, কারণ তোমার আর আমার মধ্যে সেটা তো ক্লিয়ার হয়ে গেছে। একদম তাই, একদম তাই। ওগুলো যদি তুলে ধরতাম তাহলে এদের কি অবস্থা হতো বলো? যে কোটাক মাহিন্দ্রার চাকরি করে সে ফোনে চাকরি খোঁজে? হ্যাঁ, সে কি ফোনে চাকরি খোঁজে? চাকরি পাচ্ছি না, কি করা যায়? এই ডিসকাশন তো করেছে, কার সাথে করেছে জানে? এই ডিসকাশনও কার সাথে করেছে যে আমি চাকরি পাচ্ছি না, কি করে চাকরি পাওয়া যেতে পারে শিলিগুড়ির মতো জায়গাতে। এবার ও নিজে ভালো করে বুঝতে পারছে। সে তো ঠিকই। তারপরে কালকে আরো বেশি খারাপ লেগেছে জানো, যারা খুব অসহায়, যাদের আর দেওয়ালে পিঠ থেকে যায়, কিছু করার থাকে না, তারা হয়তো এখানে স্ক্যানার দিয়ে বা ফোন পে নাম্বার দিয়ে হয়তো বলে আমাদেরকে সাহায্য করো, আর্থিক সাহায্য করো, মানে যারা অসুস্থ আর কি। এই ক্ষেত্রে অনেকে আছে না, আমরা তো একদমই তাই। আমি নিজে 3টে এনজিওর সঙ্গে যুক্ত আছি কলকাতায়। নাম বলে দেবো, এসে দেখে যাবে। ক্যান্সার পেশেন্ট হলে পরে কি কষ্ট হয়, যে ক্যান্সার পেশেন্ট না, তার থেকে বেশি কষ্টকর তার পরিবার। টাকা কেমোথেরাপি না করতে পারলে কি হারে কষ্ট হয়। যারা ক্যান্সার পেশেন্ট তাদের পরিবারকে জিজ্ঞেস করে দিয়ে আসো, এক একটা টাকার জন্য ওরা মতাজ করে। আর তোমরা কিনা এই ক্যান্সার রোগটাকে নিয়ে ছেলেখেলা করলে, কখনো এসো ক্যান্সার পেশেন্টদের বাড়িতে। আচ্ছা, আমি একটু কথা বলছি। তোমার তো 3টে এনজিওর সঙ্গে তুমি বললে তুমি যুক্ত আছো, তাহলে আমরা কি সেই তরফ থেকে ওদের জন্য কিছু করতে পারি না? মানে এত অসুস্থ যেখানে বলতে পারছে না পার্সোনাল। নিশ্চয়ই আসুক না, আমি তো বলবো, আমি নাম ঠিকানা দিয়ে দেবো। যদি না, ওরা বলবে না, আমরা উদ্যোগ নিয়ে যে অ্যাকচুয়ালি
এত অসুস্থ তো বিশাল কিছু প্রাইভেট রোগ হয়েছে যেটা ট্রিটমেন্টের জন্য প্রচুর টাকা দরকার। হ্যাঁ, যদি সেরকম হয় বলবে। আমরা ও যখন বলছিল না যে আমরা কারোর কাছে টাকা নিই না, কিছু নিই না, আমরা তো শুধুমাত্র কেন ইয়ে করবো, আমরা যেতে তোমাকে হেল্প করে আসবো টাকা দিয়ে। এনজিওর হেল্প নিয়ে আমরা নিজেদের তরফ থেকে উদ্যোগ নিয়ে ওদেরকে কি এক্সপোজ করতে পারি কোনোভাবে? কারণ ওরা এখনো জায়গায় দাঁড়িয়ে মানে সেরকম প্রয়োজন হলে যাবে। এনজিও আছে, সেরকম এনজিও আছে যারা ওর মতো ক্যান্সার যারা পেশেন্ট, যাদের ওদের রোগ মানে ওরা ক্যান্সার না ইনফেকশন সেটাই এখনো ধরতে পারেনি, এখন মানে কেউ ধরতে পারেনি, তাহলে সেই রকম জায়গায় যাবে, আমরা নিশ্চয়ই হেল্প করে দেবো। আচ্ছা, আমরা নিশ্চয়ই হেল্প করে দেবো। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমার থাকলে তোমার সঙ্গে তো আমার এখন কথা হবেই, সবসময় কথা হবে। কারণ আমার আরো দুটো জিনিস বলে যায় প্রীতমকে। আচ্ছা ঠিক আছে প্রীতম, তুমি বলেছো না তুই মিশনে গিয়ে প্রথমে কি বলে মিশনে নিয়ে যাচ্ছি বৃষ্টি মানে ওর বৌদিকে নিয়ে যাওয়া আশা করছে এবং ও দেখাচ্ছে, ঠিক আছে। প্রথম ভিডিওটা তুমি দিয়েছো, তো তোমাকে আমি ভালো করে বলে দিই এবং যারা ভিউয়ার্স আছে তারাও জেনে নাও, ওটা লায়ন্স ক্লাবে। হ্যাঁ, আমি ওর কমেন্টে গিয়ে লিখে দিয়ে আমি মানপিটির কমেন্টও লিখেছি, ওর কমেন্টও লিখে এসেছিলাম, ও ডিলিট করে দিয়েছে, তাতে আমার কিছু যায় আসে না, ঠিক আছে। তুমি বললে আরেকবার নামটা বলো আরেকবার। ওটা লায়ন্স ক্লাবে, ডক্টর হার্দিক রাজগুরু, ডক্টর লায়ন্স ক্লাব, উনি লায়ন্স ক্লাবে বসেন ডক্টর, সোম বুধ শুক্র এরকম হয়তো 3 দিন বসে। ঠিক আছে, ওনার ফোন নাম্বার, ওনার অ্যাসিস্ট্যান্টের নাম্বার, উনি কোথায় বসে যদি বলো আমি হার্দিক রাজগুরুর ফোন নাম্বার দিয়ে দেবো, ওনার অ্যাসিস্ট্যান্টের নয়, হার্দিক রাজগুরু ডক্টরের ফোন নাম্বারও আমার কাছে আছে। 5-5.5 বছর আমি ওখানে আমার বাবাকে নিয়ে ট্রিটমেন্ট করেছি, ঠিক আছে। ওনার আন্ডারে আমার বাবা ব্রেন স্ট্রোকের পেশেন্ট ছিলেন, উনি আমার নাম বললো ভালো করে চিনে যাবেন, ঠিক আছে। তো তুমি লায়ন্স ক্লাবে গেছিলে ডক্টর হার্দিক রাজগুরুকে নার্ভের ডাক্তার দেখাতে। আরেকটা কথা, ডক্টর হার্দিক রাজগুরু না সবাইকেই ওই রকম বলে। আমার বাবা যখন ব্রেন স্ট্রোকের পেশেন্ট ছিলেন, আমি আর আমার সঙ্গে যে যেত সে আমাদের দুজনকেই বলতো দেখো তোমরা চিন্তা করো না, মন খুলে বাঁচো, বাবা এরকম হয়েছে তো কি হয়েছে, বাবাকে ভালো রাখতে হবে, এই কথাগুলো উনি সব পেশেন্টকেই বলেন, নতুন করে কাউকে উনি আলাদা করে বলেন না। না না, এটা বলার মানে হচ্ছে ভিউয়ারদের বোকা বানিয়ে আরো পয়সা দাও, কারণ মরণ বাঁচার লোক তো, মরণ বাঁচার লোক। হার্দিক রাজগুরু ইয়ার্কি মেরে মেরেই কথা বলেন, উনি ভীষণ ভালো ডাক্তার, উনি নাম করা একজন ডাক্তার আমাদের দুর্গাপুরে, ঠিক আছে। তুমি কি কোনোভাবে আমাকে একটু এই ইনফরমেশনটুকু এনে দিতে পারবে? হার্দিক রাজগুরুকে যখন এরা দেখিয়েছে, নামধাম তো জানো, অ্যাকচুয়ালি আমাদের বৌদিটির কি রোগ হয়েছে ব্রেনে পারবে? আমি যদি সেরকম তথ্য এখান থেকে নিতে পারি বা ওনার অ্যাসিস্ট্যান্টের কাছে নিতে পারি, আমি নিশ্চয়ই জোগাড় করে দেবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তুমি জানো না তুমি কত বড় উপকার করেছো সমগ্র ওয়াইটির। আমি তো শুধু মাধ্যম, সমগ্র ওয়াইটির। আজকে একটা ভাই ভেলোরের সিএমসি তে ভর্তি, যখন তখন মারা যাবে, একদম লাস্ট স্টেজ, জানো তো লিউকোমিয়ার, তাকে আমরা সাহায্য করতে পারছি না এই ফেকদের জন্য। এরকম আরো ক্যান্সার পেশেন্ট আছে অনেক। একজন বোন আছে যার হাজবেন্ড মানে রিঙ্কি লাইফস্টাইল, পুরো স্পাইনাল কর্ড ড্যামেজ হয়ে গেছে, যখন তখন চলে যাবে সে, তার যা কন্ডিশন। আরেকজন আছে মিষ্টি লাইফস্টাইল, আমি এদের নিয়ে কাজ করি, জানো তো আমার অসহায়দের নিয়ে কাজ করতে ভীষণ ভালো লাগে। আমি জানি এইসব আমাদের তো অ্যাকচুয়ালি কথা, আমি তো বলবো যে যদি সত্যি সত্যি বৌদির ক্যান্সার হয়ে থাকে এবং ওনার ট্রিটমেন্টের জন্য সেরকম ভাবে কোনোভাবে হেল্প, আমরা হেল্প করতে চাই, ওনাদেরকে নিতে হবে না, আমরা নিজেদেরকে হেল্প করতে চাই। বলো তোমার কি হেল্প চাই, তুমি একবার মুখ ফুটে বলো যে তোমার হেল্প চাই, তোমার এই রোগ হয়েছে বা এই হয়েছে, আমরা নিজে থেকে, আমরা অনেক এনজিও আছে ছাপিয়ে পড়বে। আমি তো নিজে 3টে এনজিওর সঙ্গে যুক্ত আছি, আমি তোকে 10টা এনজিওর নাম দিয়ে দেবো যারা তোমার পাশে এসে দাঁড়াবে, সত্যি কথা বলতে হবে। কি বৌদি ক্যান্সার হয়নি, বৌদি কালকে বললো না, দেওর বৌদি দুজনে মিলে, যে আমরা কি নিজের মুখে বলেছি কখনো ক্যান্সার হয়েছে? শুধু থাম্বনেল আর টাইটেলে খেলেছি ভিউয়ারদের নিয়ে। ক্যান্সার থাম্বনেলটা নিয়েই বা কি জন্য খেলেছো তোমরা, মানে সেটাই তো ইনফেকশন না ক্যান্সার না কি, এটা নিয়ে খেলেছো না? আমরা তো ভিউজ দিয়ে গেছি, এটা নিয়ে খেলেছে, এটা নিয়ে না খেললে 2 লাখ টাকা আসতো নাকি? প্লে বাটনটা আসতো না? সেটাই হচ্ছে কথা। আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমিও জানি কতটা খাটাখাটনি করতে হয় মানে ভিউজ কামানোর জন্য আর সাবস্ক্রাইবার জোগাড় করার জন্য। তো এই জিনিসটা আমরাও জানি। তুমি 1 মাসের মধ্যে পুরো 2 লাখে পৌঁছে গেলে কি করে পৌঁছালে সেটাও আমরা সবাই বুঝতে পারি। সাধারণ মানুষ বুঝতে পারে না ওয়াইটি, কিন্তু আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার না, আমরা সব বুঝতে পারি। কোথায় মিথ্যে বলছো, কোথায় সত্যি বলছো, কোথায় কাজ করছো, কোন কথাটা বলছো, আমরা বুঝতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রীতম, তোমার আরেকটা কথাকে বলে, কালকে যেভাবে বৌদি তোকে দাবিয়ে কথা বলেছে, চুপ কর ভাই সত্যি বিশ্বাস কর ভাই, তুই সামনে থাকলে তোকে আমি নিজে চড় মারতাম। বিশ্বাস কর যে তুই একটা পড়াশোনা মানে যেটুকু শিক্ষা তোর আছে, তোর এটা তুই ডিজার্ভ করিস না যে কেউ তোকে দাবিয়ে কথা বলছে, ঠিক আছে। আর কালকে ভাই তো মুখ খুলতেই পারিনি,
ভাই মুখ খুলতে পারবে কি করে? দাবিয়ে রাখলে মুখ খোলা যায়? দাবিয়ে রাখলে? সেই বললাম যে তুই তো আমার বাড়িতে 2023 এসেছিস এবং আমার বিপদে তুই এমন একটা ছেলে যে আমার বিপদে হেল্প করেছিস, ঠিক আছে? আমার সে সময় বিপদ ছিল, তখন তুই এসে হেল্প করে গেছিস। তোকে আমি খুব ভালো করেছি। তুই যখন মিথ্যে বলছিস আমার কষ্ট হচ্ছে। আর তোকে যেভাবে দাবিয়ে রেখেছে, তো মানে কিছু বলার নেই। বাড়িতে সবাই দেখছি যে তুই কিভাবে চেপে আছিস, মানে ওদের আন্ডারে। সবাই আমরা বুঝতে পারছি। অনেক ধন্যবাদ দিদি ভাই। তোমার সাথে তো আমার কন্টিনিউ কথা হবেই, শুধু তোমাকে একদম যতটা আমি পারবো আমি চেষ্টা করবো, কারণ আমি কারোর জন্য না, আমি প্রীতমের জন্য করছি। কারণ ওকে আমি ছোটবেলা থেকে চিনি, তো ওকে আমি ভাই বলি। তো আমি নিজের রক্তে ভাই না হলেও ভাই বলি, ঠিক আছে? তো কেন বলি, কার সূত্রে বলি, ও তো বুঝতেই পেরে গেছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু মানে এইটার জন্যই শুরু করা, আর কিছু নাই। আর কিছু, মিথ্যেটা বন্ধ করুক, আর কিছু না। ও নিজের সংসার করছে, করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু মিথ্যেটা বন্ধ করুক। আর তুমি কাইন্ডলি আমাকে শুধু একটু চেষ্টা করো হার্দিক রাজগুরুর সাথে যোগাযোগ করে, তোমার তো অনেক সোর্স আছে, অনেক ওয়ে আছে, বৌদিটির এক্স্যাক্টলি কি প্রাইভেট রোগ হয়েছে। একদম তাই, একদমই তাই। এবং যদি স্যার মানে হার্দিক স্যার দেখে থাকেন, উনিও ফেসবুকে আছেন, ইউটিউবে আছেন, উনি যদি দেখেও থাকেন যে ওনার এই কথাগুলো এরকম যে উনি বলছেন, এই কথাগুলো নিয়ে ইয়েতে মানে ওয়াইটিতে গেম খেলা হচ্ছে বা ইয়ে করা হচ্ছে, তাহলে উনিও কষ্ট পাবেন। আর একটা কথা, এই যে তোমার তো ওখানেই বাড়ি, তুমি এখন যেখানেই আছো না কেন, তোমার তো বাড়ি অ্যাকচুয়ালি দুর্গাপুরেই, ওখানে মিশন দেখিয়েছো। মিশন হসপিটালে একটা প্রাইভেসি প্রত্যেকটা জায়গার থাকে। এই যে সিটি স্ক্যান রুমটা সিটি স্ক্যান করা হচ্ছে, এগুলো কিন্তু হয় না, কোনো দিনই হয় না। আমি নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমি কতবার, যখন আমার বাবা অসুস্থ ছিল, আমি ভেবেছিলাম যে ঠিক আছে আমার বাবাকেও মানে হয় না যে ভিডিওতে তো দেখাবো, বাবাকে কোনো ইয়ে করবো। আমাদের পুরো মানে একদম স্ট্রিক্টলি বারণ ছিল ক্যামেরা অন করে, মানে আইসিইউ সিসিইউ হোক যে কোনো, ওটা তো ওখানে টেস্টিং চলছে, এরকম রুম আইসিইউ সিসিইউ এইচডিইউ রুমে অব্দি ঢুকতে দিত না আমাদের মোবাইল অন করে। সেখানে ওই ভিডিও করা অসম্ভব। আমার বাবারও তো এমআরআই হয়েছে, আমার বাবা হার্দিক রাজগুরু স্যারই লিখে দিয়েছে। আমার বাবারও এমআরআই হয়েছে, আমার বাবারও সিটি স্ক্যান হয়েছে। তো আমরা তো করতে পারি তাই ভিডিও, আমিও তো দিতে পারতাম, আমিও তো ভিউজ কামাতে পারতাম, তো দিতে পারিনি। তো তাহলে এটা কত বড় ক্রাইম করেছে? এটা একদমই প্র্যাঙ্ক। এটা অনেকটাই হতেই পারে যে ও দিয়েছে, কোথা থেকে দিয়েছে, কাউকে ঢোকাচ্ছে, কোথা থেকে একটু নিয়েছে, ক্লিপিং জোগাড় করেছে। এই ওটা তো বোঝাই যাচ্ছে যে যেটা পরে একদম তৈরি করা ক্লিপিং, এটা আমরা বুঝতেই পারছি, এটা বলতে হবে না। হ্যাঁ, এটা একটা অনেক বড় ক্রাইম করে ফেলেছে, মানে এই ক্রাইমের একটা অনেক বড় শাস্তি হওয়া উচিত। তারপরে তার থেকে বড় কথা, যতই বৌদি তুমি এসব কথা বলো, আমরা কিন্তু সবাই ভাই তোমার চেন্নাই সার্টিফিকেটই দেখবো। দারুণ বলে এটা তুমি। আমরা চেন্নাইটাই খেলবো, আমরা মিশনে যাবো না। আমরা চেন্নাই দেখবো, আমরা মিশনে যাবো। তো আমি নিজে মিশন চলে যাবো, গিয়ে দেখে আসবো। দরকার পড়লে মাম্পিদিকে ডাকবো, মাম্পিদি হাফে থাকে, তো দেখে নিয়ে আসবো। আমি নিজে মাম্পিদির সঙ্গে যোগাযোগ করবো, মাম্পিদিকে নিয়ে আসবো মিশনে, আমরা আসবো, আমরা দেখে নেবো, ঠিক আছে? ওই বলছি না, কে হও তোমরা, ভিউজ দিয়েছি, কৈফিয়ত দিতেই হবে। ভিউজ দিয়েছে, কৈফিয়ত দিয়ে। একটা তো লোক 2 লাখ ভিউজ দিয়েছে, কৈফিয়ত দাও। 2 লাখ লোকের ভিউজে কৈফিয়ত দাও। টাকা তুমি চাওনি, টাকা তুমি এইভাবে তুলেছো। না, আমার কথা এমআরআই হচ্ছে, সেই ক্লিপটা তুলে দিতে পারলে তাহলে কেন রিপোর্ট দেখাতে পারবে না? সেটাই হচ্ছে কথা। না, চেন্নাই তো এমআরআই হয়েছে, ওই দুটো এমআরআই সেম কিনা দেখা তো উচিত। চেন্নাই তো হয়নি, কারণ চেন্নাইতে হয়নি বলে এখানে করানো হয়েছে। তখন তো বায়োপসি পর্যন্ত চলে গেছিল। হ্যাঁ, তো বায়োপসি রিপোর্ট, ওইটাই তো বলছি, তুমি কি খেলেছো সেটা প্রমাণ করো। তুমি বায়োপসি রিপোর্ট দেখাও, তুমি এমআরআই রিপোর্ট দেখাও, তুমি যাই করো, আমরা চেন্নাইয়ের রিপোর্টই দেখবো। তুমি যাই করো, তুমি যত কথায় যেদিকে ঘোরাও আর যাই করো, আমি অ্যাজ এ ভিউয়ার আমি তো দেখবো। আর প্রীতমের কাছ থেকে তো আমি দেখবো। আমি প্রীতমকে ভাই বলি। তুমি তো কিছুদিন আগে 2022 বা তার বিয়ের পর থেকে প্রীতমকে দেখছি। প্রীতমকে তো আমি হাফ প্যান্ট থেকে দেখছি। ওর কাছে তো আমার দাবিটা আরো বেশি। হ্যাঁ, একদম। ওর কাছে আমার দাবি বেশি, ও জানে ভালো করে। অনেক ধন্যবাদ দিদি ভাই, অনেক ধন্যবাদ। শুধু লাস্ট একটা কথাই বলবো, যদি পারো একটু হার্দিক রাজগুরু স্যারের কাছ থেকে আমি চেষ্টা করব যে কোনোভাবে যদি সেটা ইয়ে করে। যদি আমি জানি এই ফুটেজটা যাওয়ার পর ওরাও মানে অ্যাসিস্ট্যান্টের নামটা আমি বললাম না, তাকে ফোন করে বারণ করে দেবে, এই করে দেবে, কিন্তু স্যার যদি দেখতে পায়, স্যার নিজেই সবাইকে জানিয়ে দেবে, চিন্তা নেই। তুমি একটা কাজ করো, তাহলে তুমি একটা কাজ করো, আমার এই ভিডিওটা পাবলিশ হতে এখনো অনেকটা টাইম নেবে, আমি এখনো ভিডিও করতেও বসিনি, শুধু তোমার ভয়েসটা নিচ্ছি। তুমি তার আগে অ্যাসিস্ট্যান্টকে একটু ফোন করে নক করে দাও।
আমি একবার চেষ্টা করবো যে এইরকম যে স্যার বলছেন বা এরকম কিছু ওনার ট্রিটমেন্ট নিয়েও যে গেম খেলা হচ্ছে সেটাও সবাই জানুক। একদম। তো প্রয়োজন হলে ভিডিও তুলে দেবে, লিংক দিয়ে দেবে। একদম। তো আমার কাছে আছে ওই ভিডিও, যেখানে স্যার বলেছেন তুমি এই করো, তুমি হেসে খেলে বাঁচো। আমিও দেখবো স্যার কেমন বলেছে, হেসে খেলে বাঁচো। ঠিক আছে দিদি ভাই, অনেক অনেক ধন্যবাদ। রাত্রিবেলা তাহলে আরেকবার ফোন করবো, ওখানে এমনি নর্মালি তোমার সাথে কথা বলার জন্য। তুমি করো। হ্যাঁ করবো। ঠিক আছে, তুমি সাবধানে যেখানে যাচ্ছ। বন্ধুরা, তাহলে তোমরা শুনতে পেলে, আমি পুরো অডিও ক্লিপ তুলে ধরলাম। আমাদের এই দেওরটি তো খুব ভালোভাবে বুঝতে পেরে গেছে যে ফোনের ওপারে কে ছিল, কার সাথে আমি কথা বলেছি, কে আমার সঙ্গে যোগাযোগ করেছে, কে এত হাড়ির খবর দিল। এই যতটুকু তোমাদেরকে জানিয়েছি না, যতটুকু তোমরা এই অডিওতে শুনলে, তার আগে আমি যখন আমার সঙ্গে কথা হয়, আজকেই কথা হয়েছে, এই অডিও আজকের, তখন কিন্তু এর বাইরে অনেক কিছু আলোচনা হয়েছে, মানে অনেক কিছু আমাকে জানিয়েছে। ওই যে বললাম, আমি শুধু ভিডিও করতে ভালোবাসি, তাই পার্সোনালগুলো না আমি ওই রেকর্ডিংগুলো তোমাদের সামনে দিলাম না। আমি তার সাথে কথা বললাম যে এগুলো পার্সোনাল দেওয়া যাবে না, আমি এরপরে এগুলো বাদ দিয়ে বাকিগুলো বলো, সেইটুকুই তোমাদেরকে শুধুমাত্র শোনালাম। এই যে আমাদেরকে বলে না, এই যে কালকে বললো চরিত্র নিয়ে আমার চরিত্র বিচার করতে বসেছে, তোমার চরিত্র বিচার করতে বসলে চরিত্রের চটুকুও বেঁচে থাকবে না, কিন্তু সেটা আমি করতে চাই না। কারণ তুমি আর চরিত্র তোমার, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমার প্রশ্ন তোমার রোগ, আমার প্রশ্ন তোমাদের মিথ্যে, আমার প্রশ্ন তোমাদের নাটক, আমার প্রশ্ন তোমরা আমাদের ইমোশন নিয়ে খেলেছো, ইভেন এখনো খেলছো এবং খেলা অন্য দিকে ঘোরাতে চাইছো। রিপোর্টস দেখাবে না বলে এখন বলছো লিগ্যাল স্টেপ নিলাম। তুমি জানো একটা লিগ্যাল স্টেপ নিতে গেলে, তুমি যদি একটা স্টেপ নিতে যাও, তোমার ওপরে 100টা স্টেপ এসে চেপে উঠবে। জানো সেটা? জানো না, জানবে, খুব শিগগিরই জানতে চলেছো। তুমি কতটা কি করতে পারো করো, অনেক কিছু তো দেখালাম, আরও অনেক কিছু বাকি। এখন শুধু ট্রাম্প কার্ডগুলো ছাড়ার পালা। ওই যে বললাম না, সুতোটাকে একটুখানি লুজ করে দিয়েছেন দেখার জন্য কত দূর তুমি উঠতে পারো। একটুখানি উড়েছো, পকেটটা করে দেওয়ার জন্য আবার টানটা মেরেছি। এই তো দিলাম, আরও দেবো। কালকে সকালে আরও একটা ভয়েস নিয়ে আসবো, এদের মিথ্যেবাদী কতটা মিথ্যে, কতটা নাটক, তার ভয়েস কালকে সকালে অন্য জায়গা থেকে তুলে দেবো। শুধু এখন দেখতে থাকো আর খেলতে থাকো, আর কিচ্ছু না। এই দেখো, একটা কথা বলছি, আমি কালকেই বলেছিলাম যে যখন মারবো 6 মারবো। তার আগে কিন্তু আমি বারবার বলেছিলাম, তার আগের দিনের ভিডিওতে, যে তোমরা স্বীকার করে নাও যে ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি, আর তা না হলে রিপোর্টস শো করো। যদি আমি ভুল হই, তাহলে আমি নিজে এখানে অন ক্যামেরা স্বীকার করবো আমার ভুল হয়েছে। এবার যে কথাগুলো বলেছো তোমার অতীত নিয়ে, তুমি সেগুলো তো পুরো মিথ্যে, মানে 100তে 2000 ভাগ মিথ্যে বলেছো, বুঝতে পেরেছো? তার প্রমাণ প্রচুর আছে, যথেষ্ট আছে। তো সেই জায়গাটা আমি যাবই না, কারণ তুমি যদি বলো ওইটা নিয়ে তুমি আমার সাথে লিগেলি লড়বে, তাহলে আমি বলবো লড়ো, কারণ তার ভুরে প্রমাণ মানুষ সব আছে। ওটার জন্য আমি ভাবিই না। তোমার রোগটা, আমি শুধু তোমার রোগটার প্রমাণ চাই। তোমার সঙ্গে আমার লড়াই হচ্ছে রোগটাকে খুঁজতে গিয়ে তোমার এই অতীতে কিছু বাজে কথা তুমি বলেছো, সেগুলো উঠে এসেছিল বলেই এখানে সামনে তুলে ধরেছি। এর বাইরে তোমার পার্সোনাল একটা ডেটাও আমি এখানে দিইনি, আর এখনো পর্যন্ত কোনো কিছু কিন্তু আমি পাবলিক করিনি। শুধুমাত্র আজকে সকাল থেকে করা শুরু করেছি, কারণ কালকে ওই যে তুমি হুমকি দিলে, আমি আবার ভাই হুমকিটা না নিতে পারি না। আমি যদি অন্যায় না করি, আমাকে যদি তুমি একটা আঙুল দেখাও, আমি না তোমাকে 100টা আঙুল ঘুরিয়ে দেখাই, এই রকম ক্যারেক্টারের আমি। আর যদি আমি অন্যায় করি, আমি মাথা পেতে তোমার 100টা জুতোর বাড়ি মাথার মধ্যে নেব, জুতো নিয়ে আমি সারা রাস্তায় হাঁটবো। আমার ঘরের লোকগুলোও জানে, ইভেন আমার বাবাও জানে আমার ক্যারেক্টারটা এইরকমই। আমি জানি যে কেসটা আমি হাতে নিয়েছি, এখানে 0.0%ও আমার অন্যায় নেই, কিন্তু 100-এ 100% তোমাদের অন্যায় আছে। তার কত প্রমাণ দেব? যা প্রমাণ আছে এগুলো দিতে গেলে তোমরা নিতে পারবে না, এটুকুই নিতে পারছো না। একটা বিল দেখাচ্ছ এখানে, যে গোল্ডের একটা বিল, আমার বিয়ে হচ্ছে এত সালে, শিলিগুড়িতে গিয়েছিলে, তখন কেন দেখাতে পারেনি? রেজিস্ট্রি সার্টিফিকেটটা তুলে এনেছে না, ডাউনলোড করে নিয়েছে, যার জন্য ফোন থেকে দেখাতে হলো। বিলটা তো ফোন থেকে দেখা হয়নি, বিলটা তো সরাসরি দেখিয়েছো, রেজিস্ট্রি সার্টিফিকেটটা সরাসরি দেখাতে পারেনি কেন? ওটা তো হাতে পাওনি, ডাউনলোড করা না। আরে এই খবরও চলে এসছে। তুমি কি করতে চাইছো? আমি বললাম না, যেখানে তোমরা শেষ করো আমি সেখান থেকে শুরু করি। তাই আমাকে এই সব হুমকি দিয়ে লাভ নেই।
তোমার চরিত্র নিয়ে কথা বলছি, প্রত্যেকটা ভিডিও চলছে। কোনো ভিডিওতে আমি তোমার ব্যক্তিগত কোনো কিছু এখানে পাবলিক করিনি, যতটা পাবলিক তুমি করেছো সেটা নিয়েই আমি কথা বলেছি। তাই চলো, কোনো ব্যাপার না, লিগেলি খেলবে, লিগেলি তুমি নিজেও জানো লিগেলি তুমি খেলতে পারবে না, তুমি সেটা নিজে খুব ভালো করে জানো, আমার থেকে অনেক বেশি ভালো করে তুমি আর তোমার এই হাজবেন্ড, যাকে কিনা বলছো লিগেল হাজবেন্ড, তোমরা দুজনে জানো। যাই হোক, কিছু দিয়ে গেলাম, এখনো অনেক কিছু আসা বাকি আছে, আসবে, তবে একসাথে তো সব ছাড়া যাবে না। কালকে আরেকটা আসবে, আমি আরেকটা তোমাদেরকে ভয়েস রেকর্ডিং অন্য জায়গার থেকে এদের মিথ্যে আর নাটকের পর্দার আরেকটা রেকর্ডিং তোমাদেরকে শোনাবো, তারপরে দেখি এরা ঠিক কী করে। আমি কিন্তু এগুলো করতে চাইনি, আমি কিন্তু এগুলো দিতে চাইনি বৌদি, বারবার বলছি। ওই যে হুমকি দিলে ওটা আবার আমার সহ্য হলো না, কারণ নোংরা আর মিথ্যে আমি সহ্য করতে পারি না। তোমরা মিথ্যেবাদী, এটা প্রমাণিত আমার কাছে পুরো স্পষ্ট বহু আগেই, কিন্তু তারপরও আমি এগুলো রিভিল করছিলাম না। তারপরও আর দেখেছো তো, ভগবান সত্যের সঙ্গে থাকে, সত্যের জয় হয়। দেখো, তোমার ঘরের দুয়ারের লোক পর্যন্ত চলে এসে কানেক্ট করছে আমাদের সাথে, মানে আমার সাথে যোগাযোগ করছে, দেখতে পাচ্ছ তো কোথা থেকে লোক চলে আসছে। আমি তো এখানেই বসে আমার জায়গাতে, আমাকে কোথাও যেতেও হয়নি, কোনো ডকুমেন্টস আমাকে নিজের জন্য এখানে শো করতে হয়নি, যা করতে হচ্ছে তোমার জন্যই, তোমাদের জন্যই। যদি এতই ভালো হতে না, এত মানুষ তোমাদের এগেনস্টে কথা বলতো না। অনেক কিছু তো বেরিয়ে এসেছে, তার 1%ও আমি বলিনি ওগুলো পার্সোনাল বলে, তাই আমাকে খোঁচা মারতে এসো না পার্সোনাল বলে। সত্যি এরপরে বেশি খোঁচা মারলে পার্সোনাল হয়ে যাব, তখন আর নিতেই পারবে না, যাই হোক বৌদি, আজকে রাতে ভালো করে ঘুমিও, ঘুমটা যাতে একদম চলে না যায়, বেশি মানে ট্রমাটাইজ হয়ে পড়ো না। মানে তুমি নাকি আজকাল খুব ট্রমাটাইজ, মানে আমরা তোমাকে খুব ট্রমা দিচ্ছি তোমার ক্যারেক্টার নিয়ে কথা বলে। অ্যাকচুয়ালি ক্যারেক্টার বলে কিছু থাকলে তার ক্যারেক্টার নিয়ে কথা হয় না, আমার মনে হয় তুমি এটুকুতেই বুঝবে, আর কিচ্ছু বলার নেই। যাই হোক, দেওর কেমন লাগলো ভিডিওটা জানিও, বন্ধুরা তোমাদের কেমন লাগলো জানিও। আজকেও বড় হয়ে গেছে, কিচ্ছু করার নেই। ভালো থেকো, সুস্থ থেকো, সকালে আবার আসবো ভিডিওর সাথে, আর আজকে রাতে আর আসবো না, টাটা।